গুড আফটারনুন বন্ধুরা। আজ 2রা মে, আর ঠিক দুদিন পরেই আমাদের ইলেকশনের রেজাল্ট 4 তারিখ। আমরা সবাই রেজাল্টের জন্য খুব আগ্রহ করে তাকিয়ে আছি কি হতে চলেছে। আমরা যেটা এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেটা তো হলে তো বাল্লে বাল্লে ব্যাপারই নেই। বিজেপি যদি 400+ স্কোর করে ফেলে, অর্থাৎ এই যে জিনিসটা 400 ম্যাজিক ফিগার, তাহলে তো মার্কেট একদম বুম বুম। মঙ্গলবার দিন আমরা বুঝতে পেরে যাব যে মার্কেট কোন দিকে ডিরেকশন দিচ্ছে। আর যদি দেখা যায় যে প্রায় 400 হয়তো হলো না, 350 কি 370 হলো, তাও কোনো ব্যাপার নেই, মার্কেট তো বুম হবে। অর্থাৎ এখন যে এই গত 1 সপ্তাহ ধরে যে প্রফিট বুকিং করেছে এফআইআই, তার পুরো ফায়দা কিন্তু আজকে আমরা পেতে চলেছি। কাজে আর কোনো চিন্তাই করার দরকার নেই। তাই আমাদের কি স্ট্র্যাটেজি হতে পারে 4 তারিখে রেজাল্টের পরে, আমাদের কি আমরা কোন দিকে আমরা নজর রাখবো, সেটা নিয়ে আমরা আজকে একটা ছোট ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তাই চলো শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আমরা দেখছি, মানি কন্ট্রোল ওয়েবসাইট খুলেছি, সেখানে দেখা যাচ্ছে 10টা টপ স্টকসের একটা আইডিয়া মানি কন্ট্রোল আমাদেরকে দিচ্ছে। টপ স্টকস 10টা, কি 10টা স্টক হতে পারে মানি কন্ট্রোলের, অ্যাকর্ডিং টু মানি কন্ট্রোল। একটু দেখে নিন। প্রথমে আর একটু বলে রাখি, ধরো তোমাদের হাতে এখন কিছু ফান্ড আছে। সাপোজ আমি ধরে নিলাম তোমাদের কাছে এখন 1 লাখ টাকা পর্যন্ত ফান্ড আছে, 1 লাখ। সাপোজ আমি ধরে নিলাম এই ফান্ডটা তোমাদের কাছে আছে। তাহলে তোমরা এখন এটাকে কিভাবে ডাইভার্সিফাই করবে? এটাকে ডাইভার্সিফাই তোমরা 4টে পার্টে করতে পারো। নাম্বার 1 ইভি, নাম্বার 2 এআই, নাম্বার 3 সোলার, আর নাম্বার 4 হচ্ছে ট্রেন্ডিং। দেখো, এই 3টে জিনিস তো সবাই আলোচনা করে, প্রায় প্রত্যেক ইউটিউব চ্যানেলে এইটা বলা হয়। যেটা করা হয় না সেটা হচ্ছে এইটা ট্রেন্ডিং, অর্থাৎ আমরা কোন দিকে ইনভেস্টমেন্টটাকে যাব। ইভিতে যদি প্রত্যেকটাতে আমরা 25% করে অ্যালোকেট করি, অ্যাকচুয়ালি হচ্ছে মানি ম্যানেজমেন্টে যদি ঠিকঠাকভাবে আমরা না অ্যালোকেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিও সেইভাবে বিল্ড আপ হবে না। তাই পোর্টফোলিওকে ঠিকভাবে বিল্ড আপ করতে গেলে আমাদের মানি ম্যানেজমেন্টটাকে আগে ঠিকঠাক করতে হবে। অর্থাৎ এখন হচ্ছে ইনভেস্টমেন্টের টাইম। এখন মার্কেট বুলিশনেস আসবে, হয়তো একটা শর্ট টাইম প্রফিট বুকিং আসবে, কারণ কাল 4 তারিখে একটা বুম হওয়ার পরে একটা হাই রেঞ্জে মার্কেট চলে যাবে, সেখান থেকে একটা শর্ট টার্ম প্রফিট বুকিং হবে। হওয়ার পরে মার্কেট কিছুটা রিট্রেস করবে, হয়তো 2 to 3% কি 4% মতো মার্কেট রিট্রেস করতে পারে। সেই রিট্রেস করার সময় কিন্তু মেনলি ইনভেস্টমেন্টের টাইম। এই যে রিট্রেসমেন্টটা আসবে, এই সময়ের জন্য আমাদের ফান্ডটাকে অ্যালোকেট করে রাখতে হবে, কোথায় আমরা করব। ঠিক আছে, এখন একটু দেখে নিই আমাদের মানি কন্ট্রোল ওয়েবসাইটে কি দিচ্ছে। প্রথম যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এনএইচপিসি, যেটার কারেন্ট মার্কেট প্রাইস 107 টাকা 25। এই একটা স্টককে অ্যাকুমুলেট করতে বলা হচ্ছে মানি কন্ট্রোলের পক্ষ থেকে। এটা কিন্তু আমার রেকমেন্ডেশন নয়, এটা মানি কন্ট্রোল থেকে রেকমেন্ডেশনটা দিয়েছে, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখা যাচ্ছে যে এটা একটা বলিঞ্জার ব্যান্ড, এটা আপার ব্যান্ড টাচ করেছে, অর্থাৎ আপার ব্যান্ড টাচ করার পরে একটা রিজেকশন আসে এবং সেটা মিডল ব্যান্ডটাকে সাপোর্ট নিয়ে আবার এটা উপর দিকে যায়, তখন ব্যান্ডটা চওড়া হয়ে যায়, এরকমভাবে হয়। তাহলে ব্যান্ডটা যখন এখনও কিন্তু ন্যারো হয়নি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ক্রস ওভার দিয়েছে।
স্টকাস্টিক আরএসআইতে একটা ক্রস ওভার দিয়েছে, এখান থেকে রেকমেন্ড করা হচ্ছে 107.25 টাকা কারেন্ট মার্কেট প্রাইস, এখান থেকে একটা বাইং রেকমেন্ডেশন আসছে। নেক্সট কি আসছে দেখি। নেক্সট যে স্টকটা করা হচ্ছে সেটা হচ্ছে এসজিভিএন, যেটা আমার পোর্টফোলিওতে বেশ কিছুদিন ধরে আছে। আমি তো অন্তত 69 ছিল তখন থেকে আমার অ্যাকুমুলেশন চলছে, 69 থেকে আছে 139। এখান থেকে মোটামুটি ধরে নাও আরও 30 to 40% মতো আপসাইড রয়েছে। এর বলিঞ্জার ব্যান্ডের মিডিল যে ব্যান্ডটা সেখান থেকে সাপোর্ট নিচ্ছে, নিয়ে এটা আপার ব্যান্ড হচ্ছে 150 গিয়ে বারবার রিজেকশন আসছে, রিজেকশন এসে আবার নিচে আসছে। কারণ 150 যদি একবার ক্রস করতে পারে তাহলে কিন্তু ভালো পটেনশিয়াল রয়েছে এসজেভিএন। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার, কারেন্ট মার্কেট প্রাইস 277, কালো কালি বা কারেন্ট মার্কেট প্রাইস 277। এখান থেকে এটাকে কেন অ্যাকুমুলেশন করতে বলা হচ্ছে, খুব ভালো করে যদি দেখা যায় এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, এই একটা ট্রেন্ড লাইন, দুটো ট্রেন্ড লাইনের ক্রস ওভার হয়েছে। এই ট্রেন্ড লাইনটা এই টপগুলোকে অ্যাড করে করা হয়েছে। এই যে ট্রেন্ড লাইনটা এটা হচ্ছে অনেক বড় ট্রেন্ড লাইন, এখান থেকে গেছে। আর এই একটা ট্রেন্ড লাইন, এই দুটো ট্রেন্ড লাইনের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, ভালো করে দেখতে হবে, দুটো ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে। এবং এখান থেকে স্টকাস্টিক আরএসআই এর অভিমুখও ওপর দিকে রয়েছে, অর্থাৎ এখান থেকে একটা বুলিশনেস আসতে পারে। এবং আমাদের টার্গেট হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস 277, 374 ফার্স্ট টার্গেট, 418 সেকেন্ড টার্গেট দেওয়া হয়েছে, 374 আর 418। নেক্সট যে স্টকটা রেকমেন্ডেশন আসছে মানি কন্ট্রোলের পক্ষ থেকে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা চার্ট এখানে ড্র করে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পারো একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের তৈরি হয়েছে। ফ্ল্যাগ প্যাটার্নটা কীরকম হয়, ফ্ল্যাগ প্যাটার্ন আমি আগের ভিডিওগুলোতে খুব ডিটেলে এক্সপ্লেন করেছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের প্লে লিস্টে ওপেন করে আগের ভিডিও থেকে দেখে নিতে পারো। তাও আমি একটু সিনপসিস দিচ্ছি। ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে বেসিক্যালি আপ ট্রেন্ডে যাওয়ার পরে কিছুটা রিট্রেসমেন্ট হয়, অর্থাৎ কোনো একটা স্টক যখন এরকমভাবে আপ ট্রেন্ডে যায় কিছুটা রিট্রেসমেন্ট করে নিচের দিকে নামে, নিচের দিকে নামার পরে এই ফ্ল্যাগটা তৈরি হওয়ার পরে যদি ওপর দিকে ব্রেকআউট হয় তখন এই যে ফ্ল্যাগের এই পোল যতটা থাকে ততটা আমাদের ফার্স্ট টার্গেট ধরা হয়। অর্থাৎ এখান থেকে মার্কেট গেছে কিছুটা রিট্রেস করার পর আবার উপর দিকে যায়, এবং কতটা যেতে পারে, যতটা নিচে থেকে উপরে গেছে ঠিক ততটাই র্যালি এখানে দিতে পারে। এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্নের থিওরি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় র্যালি কিন্তু এখান থেকে রিলায়েন্সের হয়েছে, প্রায় 2200 টাকা থেকে 2800 টাকা, 600 টাকার মতো একটা র্যালি হয়েছে। এবং এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ফর্ম করেছে ডেলি চার্টে। এখান থেকে ফ্ল্যাগ প্যাটার্ন ফর্ম করার পরে এখনো ফ্ল্যাগের ভেতরেই আছে, যদি এটার মধ্যে বুলিশনেস আসে বা অর্থাৎ এখান থেকে যদি যায় তাহলে আরও 600 টাকা, মানে প্রায় 28,634, প্রায় 34,000 আমরা নিয়ার টার্ম ফিউচারে দেখতে পারি। 3400 আমরা রিলায়েন্সকে দেখতে পারি। নেক্সট যেটা রেকমেন্ডেশন আসছে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, যেটাকে আমরা HUL বলি। হিন্দুস্তান ইউনিলিভারের চার্টটা অতটা ইমপ্রেসিভ নয়, চার্ট ওয়াইজ অতটা ইমপ্রেসিভ নয়, কিন্তু এটা যেহেতু একটা FMCG স্টক এবং এটার মধ্যে খুব ভালো পোটেনশিয়াল থাকেই সবসময়, অর্থাৎ এটা সবসময় টপ 10-এর মধ্যেই থাকে, নিফটি টপ 10 স্টকের মধ্যে একটা। কাজে এখান থেকে 2329 এই যে ভ্যালুটা রয়েছে এখান থেকে বাই রেকমেন্ডেশন আসছে মানি কন্ট্রোলের পক্ষ থেকে।
আমি কিন্তু বারবার বলছি এগুলো আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, এগুলো সমস্ত মানি কন্ট্রোল থেকে যে রেকমেন্ডেশন হয়েছে টপ 10 তারই একটা শেয়ার আমি তোমাদের সাথে করছি। নেক্সট হচ্ছে EID প্যারি ইন্ডিয়া। EID প্যারি ইন্ডিয়ার চার্টটাতে 668 হচ্ছে CMP কারেন্ট মার্কেট প্রাইস। এখান থেকে এর এক্সপেকটেশন হচ্ছে এটা যে এতদিনকার একটা হাই ছিল সেই হাইটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে একটা রিট্রেস করেছে, এখান থেকে এর উপর দিকে চলে যাওয়ার বিরাট চান্স আছে। অর্থাৎ হাই ব্রেকআউট হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট ডিউ থাকে, সেই রিট্রেসমেন্টটাও হয়ে গেছে। যদি রিট্রেসমেন্টটা কন্টিনিউ করে এতটাও আসে, যখন এই হাইটাকে ব্রেকআউট দেবে, অর্থাৎ আমরা যে আগের ভিডিওগুলোতে যেগুলো আলোচনা করেছিলাম ডিটেলে যে আমাদের কখন বাই করা উচিত, কোনো স্টপ কখন সেল করা উচিত, থিওরিটা হচ্ছে যখন কোনো হাই তৈরি হয়, হাইয়ের পরে একটা রিট্রেসমেন্ট হয়, রিট্রেসমেন্ট হওয়ার পরে এই হাইটা যখন ব্রেকআউট হয় তখন কিন্তু এর মধ্যে একটা বুলিশনেস আসে এবং সেটা আস্তে আস্তে ওপর দিকে ক্যারি করে। তো এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এর হাই ছিল, টপ। এই টপটাকে ব্রেকআউট হয়েছে, জুম করে দেখাচ্ছি। এই যে হাইটা ব্রেকআউট হয়েছে এই জায়গাটা, এই হাই ব্রেকআউট হওয়ার পরে টানা দুদিন একটা রিট্রেসমেন্ট হয়েছে এবং এই হাই পয়েন্টটা হচ্ছে এখন সাপোর্ট হয়ে গেছে। আগে যেটা রেজিস্ট্যান্স ছিল এখন সেটা সাপোর্ট হয়ে গেছে। এই সাপোর্ট থেকে যদি রিবাউন্স করে উপর দিকে যায় তাহলে কিন্তু এর উপর দিকে মুভমেন্ট খুব ভালো আসতে পারে। EID প্যারি ইন্ডিয়ার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 668। নেক্সট স্টক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে যে চার্টটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা চ্যানেলের মধ্যে যাতায়াত করছে, সাইডওয়েজই বলা যায় এটাকে। একটা ভালো মুভমেন্ট হয়েছিল, তারপরে দীর্ঘদিন ধরে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। খুব রিসেন্টলি এটার মধ্যে একটু ভলিউম তৈরি হয়েছে, এই যে ভলিউমটা দেখতে পাচ্ছি একটু রিসেন্টলি, আগে এতদিন পর্যন্ত কোনো ভলিউম ছিল না, এখন একটু ভলিউম তৈরি হয়েছে এবং একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে সেটা আবার একটুখানি ওই চ্যালেঞ্জের মধ্যেই ঢুকে পড়েছে, আর তারপরে একটা ছোট প্যাটার্ন তৈরি হচ্ছে। এখান থেকে যদি এটা আস্তে আস্তে ওপর দিকে যেতে পারে, পসিবিলিটিস রয়েছে, সেই জন্য এটাকে রেকমেন্ড করেছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 68.9, ছোট স্টক দেখতে পারো। নেক্সট হচ্ছে জেকে পেপার, খুব ভালো একটা স্টক জেকে পেপার। জেকে পেপারের কারেন্ট মার্কেট প্রাইস 385। এই চারটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট, মিডিল সাপোর্ট, আপার সাপোর্ট, তিনটে সাপোর্ট এখানে কাজ করছে। তিনটে সাপোর্ট মানে আপার সাপোর্টটা প্রায় ব্রেক করার মুখে, অর্থাৎ এইটা ব্রেকআউট হতে পারে তার, এবং MACDও কিন্তু ওপর দিকে মুভমেন্ট দিয়ে দিয়েছে। কাজে এখান থেকে কিন্তু একটা র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি আপ টু তার হাই, অর্থাৎ প্রায় ছোট লেখা দেখা যাচ্ছে না, একটা মোটামুটি এখান থেকে যেটুকু মনে হচ্ছে প্রায় 400 টাকা 420 টাকা মতো আমাদের র্যালিটা আসতে পারে। নেক্সট স্টক হচ্ছে পেপার হয়ে গেল রত্নামণি মেটালস অ্যান্ড টিউবস। রত্নামণি মেটাল অ্যান্ড টিউবস এই স্টকটা আমি খুব একটা ট্র্যাক করিনি সেরকমভাবে, কিন্তু
কিন্তু এটা মানি কন্ট্রোল থেকে একটা রেকমেন্ডেশন আসছে, স্টকটার প্রাইসও অনেকটা হাই আছে 3404, আমি অন্তত খুব একটা ইন্টারেস্টেড নই স্টকে। নেক্সট স্টক দেখছি আদানি টুলস টোটাল গ্যাস। আদানি টোটাল গ্যাস এটাও মোটামুটি একদম সাইডওয়েজ ছিল এতদিন, হঠাৎ একটা ব্রেকআউট দিয়েছে, অর্থাৎ সাইডওয়েজ থাকার পরে একটা ব্রেকআউট এসছে এবং দীর্ঘ সাইডওয়েজ মানে বেশ অনেক দিনের সাইডওয়েজ, বিরাট বড় চ্যানেলের মধ্যে এতদিন চলছিল, এখন ব্রেকআউট দিয়েছে। তাই এই ব্রেকআউটটা কতটা সাস্টেন করবে সেটা নিয়ে আমার ডাউট আছে। এখান থেকে আবার এটা রিট্রেসমেন্ট করে নিচে আসতে পারে, নিচে আসার পরে যদি ওটা আবার উপর দিকে যায় তখন আমরা এটাকে অ্যাকুমুলেট করার কথা চিন্তা করব। ইমিডিয়েটলি কিন্তু কোনো অ্যাকুমুলেশন অন্তত এই স্টকটার মধ্যে আমার ইচ্ছা নেই। নেক্সট দশটা হয়ে গেল, ঠিক আছে। যে 10টা গ্যাস দিয়ে 10টা স্টকের উপরে আমাদের মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে একটা রেকমেন্ডেশন ছিল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এবারে আমরা আমাদের নিজস্ব একটু স্ট্র্যাটেজি সেট আপ করে নিই, ছোটোখাটো একটু স্ট্র্যাটেজি দেখে নিই, যে নিফটি চার্টে একটু স্টাডি করে নিই কী হতে পারে, 4 তারিখের পরে কোন দিকে কতটা যেতে পারে নিফটি। নিফটি যদি আমরা উইকলি চার্টটাকে দেখি তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে সাপোর্ট, এই সাপোর্ট কিন্তু মোটামুটি ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পরে রিট্রেসমেন্টও হয়ে গেছে। অর্থাৎ আমাদের যেটা মেন ক্রাইটেরিয়া থাকে ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট, তারপরে দেন অ্যানাদার ব্রেকআউট। এই ব্রেকআউটের সেকেন্ড পার্ট, অর্থাৎ ব্রেকআউট হয়েছে, রিট্রেস করেছে, এরপরে থার্ড পার্টটা ডিউ আছে, যেটা 4 তারিখের পরে আমরা হয়তো খুব ভালোভাবে দেখতে পাবো, এবং সেটার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এই ব্রেকআউটটা কমপ্লিট হবে, অর্থাৎ কখন 23,000-এর গন্ডি চোখকে আমরা 24,000-এর দিকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় এগোতে পারবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিফটির মধ্যে একটা বুলিশনেস অলরেডি ছিলই, কারণ এখানে কন্টিনিউ দেখি বোঝা যাচ্ছে যে হায়ার লো তৈরি করতে করতে নিফটি উপর দিকে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেকডাউন দিচ্ছে নিফটি, ততক্ষণ কিন্তু খারাপ কিছু হওয়ার চান্স অন্তত আমি দেখতে পাচ্ছি না। আর এই লাইনটা হচ্ছে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটাতে যতক্ষণ রয়েছে ততক্ষণ এইখান থেকে প্রোটেক্ট করছে নিচের সাপোর্টটাকে, অর্থাৎ এই সাপোর্টকে প্রোটেক্ট করছে। অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো রকম খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অন্তত আমি দেখছি না, এখান থেকে শুধু বুলিশনেসই দেখতে পাচ্ছি চোখের সামনে, পরিষ্কার ওয়ান সাইড ওয়ে, শুধু ওপর দিকেই আমি দেখতে পাচ্ছি, আমার চোখে এখানে কোনো বিয়ারিশনেস নেই। অর্থাৎ কোনো রকমভাবেই মার্কেট নিচে যাওয়ার কোনো সম্ভাবনা অন্তত চার্টে দেখা যাচ্ছে না। যদি আজকে ইলেকশন নাও হতো তাও কিন্তু এই চার্টের মধ্যে কোনো রকম বিয়ারিশনেস নেই। যদিও এফআইআই গোটা 2 মাস ধরে কন্টিনিউয়াস সেল করেছে, তাহলে আমাদের মার্কেট পোটেন্সিয়াল কতটা ভালো এটা থেকেই প্রমাণ হয় যে এফআইআই কন্টিনিউ সেল করার পরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত লাইভ হাইয়ের আশেপাশে ঘোরাঘুরি করছি। তাহলে কতটা পোটেন্সিয়াল রয়েছে মার্কেটে, এবং সবার উচিত কিছু কিছু করে কন্ট্রিবিউট করে, তোমরা যারা শেয়ার মার্কেটে ইন্টারেস্টেডও নও তারাও কিন্তু একটু একটু করে ইনভেস্ট করতে থাকো। তার কারণ হচ্ছে বিন্দু বিন্দু জমি সিন্ধু হয়। তোমরা আজকে যেটা বুঝতে পারছো না, শুধুমাত্র একমাত্র শেয়ারের ইনভেস্টমেন্টই তোমাদের ফিউচার কর্পাস তৈরি করতে পারে, যে কর্পাসটা তোমাকে আগামী দিনে, যেটা আমরা বলা হয় এসআইপি, তোমরা যদি ডাইরেক্ট নাও করতে চাও মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও করতে পারো। আলটিমেটলি আমার মোদ্দা কথা হচ্ছে তোমরা করো, ডু সামথিং। তার কারণ হচ্ছে তোমরা এসআইপি হিসেবেও তৈরি শুরু করতে পারো। এসআইপি একটা খুব ভালো হ্যাবিট, ইনভেস্টমেন্ট হ্যাবিট ইজ ভেরি গুড হ্যাবিট, এক্সারসাইজের মতো অনেকটা। এসআইপি
যদি তোমরা শুরু করো, এটা মনে রাখবে এসআইপি হচ্ছে আমাদের দ্বিতীয় সন্তান, অর্থাৎ আমাদের যদি নিজস্ব সন্তান কেউ থাকে, আর একটা এসআইপি হচ্ছে তার ব্রাদার, ভাই। যদি তোমার নিজের ছেলে তোমাকে ভবিষ্যতে নাও দেখে, এ কিন্তু তোমাকে সবসময় দেখবে, কারণ মানি তোমার সবসময় তোমাকে হেল্প করবে। কাজে এখন থেকেই অল্প অল্প করে শুরু করে দাও। শুরু করাটা অবশ্যই জরুরি। শুরু একবার না করার পর্যন্ত সবসময় যদি মনে হয় আরেকটু দেখে করবো, আরেকটু দেখে করবো, এই করতে করতে কিন্তু আস্তে আস্তে আমাদের আলটিমেটলি সময় চলে যায়। তাই সময় যখন চলে যায় তখন মনে হয় যে আমাদের একটু আগে শুরু করাটা উচিত ছিল। তাই শুরুটা অবশ্যই করা উচিত, যত কম দিয়ে হোক বেশি দিয়ে হোক, যেটা তোমার পক্ষে ক্যাপেবল সেটাই তুমি কিন্তু অবশ্যই শুরু করো, কারণ শুরুটা অবশ্যই জরুরি। একবার শুরু হয়ে গেলে দেখবে তোমার আস্তে 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 ফান্ড বিল্ড আপ হবে, আর ফান্ড বিল্ড আপ হলে তার সাথে সাথে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। যখন তুমি দেখবে যে তোমার ব্যাংকে বা তোমার পোর্টফোলিওতে বা তোমার ফোলিওতে যে একটা লামসাম অ্যামাউন্ট জমে রয়েছে, এবং অ্যাট এনি টাইম তুমি ওটাকে উইথড্র করতে পারো, তুমি ওটাকে ইউটিলাইজ করতে পারো, তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার ভেতরে কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। কনফিডেন্স যত বাড়বে তত কিন্তু তোমার লাইফস্টাইল চেঞ্জ হবে, এবং তোমার ভেতর থেকে ভয় চলে যাবে যে আগামী দিনে কি হতে পারে, হঠাৎ করে কোনো বিপদ এলো কি করে সামাল দেবো। এই এসআইপি কিন্তু তোমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে। তাই এসআইপি কখনো বন্ধ করো না। উল্টে যদি মার্কেট কখনো দেখো যে ফল করেছে, মার্কেট যদি নিচের দিকে আসে, তো এসআইপিকে টপ আপ করো, অর্থাৎ বাড়িয়ে দাও। তুমি যদি আজকে 10,000 টাকা এসআইপি করো, কালকে চেষ্টা করো সেটাকে আরো 2,000 বাড়িয়ে দাও। কারণ আজকের দিনে এসআইপি একটা এমনই একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমার আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এবং তোমার ভবিষ্যৎকে এবং তোমার সন্তানের ভবিষ্যৎকে সুপার সিকিউর করে দেবে। কাজে এটাকে ইউটিলাইজ করতে হবে। এই যে ইনস্ট্রুমেন্ট আজকে আমাদের হাতে রয়েছে, আমাদের বাপ ঠাকুরদার আমলে হয়তো এইসব জিনিস ছিল না, কিন্তু আজকে যে আমরা ভাগ্যবান, আমরা অনেক লাকি যে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট আজকে আমরা হাতের সামনে দেখতে পাচ্ছি। তাই এটাকে ফুললি ইউটিলাইজ করো। যাই হোক, নিফটির চার্টটা যেটা আমরা দেখলাম, নিফটির মধ্যে কোনো বুলিশনেস ছাড়া চোখে পড়ছে না। 4 তারিখের পর হয়তো অনেকটা গ্যাপ আপ খুলে যেতে পারে। 4 তারিখে যদি রেজাল্ট ভালো হয় হয়তো গ্যাপ আপ খুলে গেল, 24,000-এর ঘরে ঢুকেই খুললো, এটা হতে পারে। 1,000 পয়েন্ট উপরে খুললো, মেবি। মার্কেটে কোনো কিছুই অসম্ভব না। যদি 1,000 পয়েন্ট উপরে খোলে, যদি দেখো যে 500 পয়েন্ট 600 পয়েন্ট উপরে খুলেছে, তাহলে কি করা উচিত? এখানে একটাই করণীয়, তোমাদের যদি মনে হয় যে অনেক উঁচুতে খুলে গেছে, একটা লামসাম প্রফিট আসছে, তাহলে শর্ট টাইম প্রফিট বুক করে ওয়েট করতে পারো হাতে ক্যাশ রেখে, কারণ মার্কেট রিকভারি করলে আবার এইসব জায়গাতে এলে আবার বাই করে দেবে। শর্ট টার্ম প্রফিট বুক করে দেবো। আর যদি তোমাদের ভিউ হয় লং টার্ম 5-6 বছর, তাহলে কিছু করতে হবে না, ওয়েট করো। যদি এইসব জায়গায় পাও তাহলে আরও অ্যাকুমুলেট করো। যেটা তোমার এখানে কেনা আছে সেটা তুমি যদি এখানে পাচ্ছ, তো তোমার একটা লামসাম প্রফিট হচ্ছে। সেই প্রফিটটাকে তুমি যদি বুক করে নিতে চাও তাহলে বুক করতে পারো। আর যদি বুক করতেই হয় তাহলে এইসব জায়গাতে ওয়েট করো। যদি মার্কেট কখন এইসব জায়গায় আসে, তাহলে তোমার আবার বাইং অপরচুনিটি আসবে। আর যদি এখান থেকে চলে গেল তো তোমার ব্যাড লাক। তুমি এখানে প্রফিট বুক করেছো কিন্তু মার্কেট এখানে চলে গেছে, তাই তোমার ব্যাড লাক। সেই জন্য যদি তোমার ভিউ হয় লং টার্মে, অর্থাৎ 5 বছর 7 বছর, তাহলে চুপচাপ ওয়েট করো। যদি মার্কেট কখনো কারেকশন হয়ে নিচের দিকে আসে, তাহলে আরও কিছু বাই করার চেষ্টা করো। এই মার্কেটে কিন্তু সেলিং করার জন্য নয়। এখানে কিন্তু বারবার বলছি, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে বিশাল বড় একটা রেভলিউশন আসতে চলেছে, বিরাট কিছু হতে চলেছে। কাজে আজকে যে জিনিসটা তুমি, যে স্টকের ভ্যালু তুমি আজকে 500 টাকা দেখছো, হয়তো মেবি 5 বছর বাদে সেটা কিন্তু 5,000 টাকা দেখছো। এতটাই রেভলিউশন আসার চান্স আছে। কাজেই এটাকে ইউটিলাইজ করো, ওয়েট করো। 4 তারিখের জন্য প্রে করো যেন বিজেপি 400 প্লাস হয় এবং আমাদের মার্কেট বল্লে বল্লে হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।